রাইট টাইমে রাইট পলিসিটা না নেওয়ার যে প্রবণতা দেখেছি, এরা এই সব জায়গা থেকে এটার ইন্টারভেনশনটা ছিল। এখন সেই জায়গায় যদি আমরা আসতে চাই, আমাকে কিন্তু পলিটিক্যাল ইকোনমিটা দেখতে হবে, টেকনিক্যাল সলিউশন একমাত্র না। তো পলিটিক্যাল ইকোনমিতে যদি আমি যাই জিয়া ভাই, তাহলে আমি একটু শুরু করি যে কনফিডেন্সের বিষয়টা নিয়ে, তারপর আমি আসছি স্পেসিফিক ইনফ্লেশন অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। আমাদের কনফিডেন্সটা কিন্তু আমাদের অর্থনীতির ব্যাপারে এই ম্যাক্রো ইকোনমি যখন এই শকটা লিঙ্গার করলো, কোনো কারণই ছিল না এটা 2 বছর হওয়ার। শ্রীলঙ্কা আপনারা জানেন আমাদের চেয়ে ম্যাক্রোতে অনেক বড় প্রবলেমে পড়েছে, ওরা কলাপস করেছে। আমরা কলাপস করিনি, খুবই খারাপ জায়গায় চলে গেছিলাম, কলাপস করিনি। ওইখান থেকে ওরা রিকাভার করে গেছে উইদাউট হ্যাভিং এনি অ্যামুনিশন ইন হ্যান্ড। আমার কিন্তু ওই এক্সপোর্ট ডেটা মিথ্যা কথা বলার পরেও আমার কিন্তু এক্সপোর্ট ছিল তো $40 বিলিয়ন মতো। আমার মনে আছে হাতেম ভাই আর নাসিম ভাই বোধহয় সবসময় বলতো যে এক্সপোর্ট ডেটা নিয়ে আসলে দের ইজ সামথিং নট রাইট। হাতেম ভাই ওয়াজ পাবলিক, এবং সেটার কারণে জানুয়ারির 2 তারিখের একটা সেশনে উনি কথা বলার কারণে ওনার কি প্রবলেম হয়েছে সেটা আমরা জানি, মানে যে কেন উনি বলল। কিন্তু তারপরেও আমাদের ইনস্ট্রুমেন্টস কিন্তু রিকাভারির অনেক স্ট্রঙ্গার ছিল শ্রীলঙ্কার থেকে, কিন্তু কেন আমরা 2.5 বছরেও পারলাম না? এবং সেটার কারণে কি ধরনের আউটকাম হলো, কেন পারলাম না? বিকজ ওই যে বললাম যে রাইট পলিসিটা নেওয়া হয়নি, এবং মোস্ট অফ দ্য টাইমস পলিসিস ওয়ার রেসপন্সেস ওয়ার নোন, কিন্তু সেই দিকে যাওয়া হয়নি। শ্রীলঙ্কা সেই জায়গায় গেছে। তো এখন 5ই অগস্টের পরে আশা করি আমরা ওই জায়গা থেকে বেরিয়ে গেছি, দ্যাটস হোয়াট উইড লাইক টু হোপ। কিন্তু কনফিডেন্স কিন্তু শ্যাটার্ড আছে। কনফিডেন্স যদি আমাদেরকে রিকাভার করতে হয়, আমাদেরকে একটা শামস বলছিল, জিয়া ভাই আপনিও বললেন ল অ্যান্ড অর্ডার পার্টটা, দ্যাটস ফাইন। আই থিঙ্ক ল পার্টটা কিন্তু ইজ লার্জলি হোল্ডিং, লেটস গিভ ক্রেডিট ওয়ার ইটস ডিউ। ল পার্টটা দিনে দুপুরে কিন্তু অনেক ডাকাতি হচ্ছে না, লুটপাট হচ্ছে না, খুন খারাপি হচ্ছে না। আই থিঙ্ক বাই 9-10 অগস্ট এটাকে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য পজিটিভ অফ হোয়াট উই হ্যাভ সিন্স 5th অগস্ট। হাউএভার অর্ডার পার্টটাতে সিরিয়াস ডিসঅর্ডার আছে, এবং আমরা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে দেখছি, আমরা শুধু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট না, বিভিন্ন ইকোনমিক ইউনিট, সেটা একটা সরকারি প্রতিষ্ঠান বলি বা অন্যান্য জায়গাতেও আমরা অন অ্যান্ড অফ এবং কন্টিনিউড বেসিসে এই ফ্ল্যাশ পয়েন্টগুলো দেখছি। এই অর্ডার যদি আমরা না আনতে পারি ইন টাইম, সেটা ম্যাক্রোতে এফেক্ট করবে। আমি বলবো কিভাবে। দ্বিতীয়, এই কনফিডেন্সের আরেকটা বিষয় হলো পলিসি গভর্নেন্স। পলিসি গভর্নেন্স, এই মিস গভর্নেন্সটা আমরা দেখেছি গত 2.5 বছর টিল 5th অগস্ট। এখন 5th অগস্টের পরে ইন্টেনশনাল মিস গভর্নেন্স নেই, কিন্তু রেসপন্সও কিন্তু আসছে না। মেবি মানে যারা পলিসি মেকার তারা প্রি অকুপাইড উইথ হায়ার অর মোর ইমার্জেন্সি অর ফায়ার ফাইটিং ইস্যু নিয়ে। কিন্তু আপনি যদি দেখেন ব্যাংকিং অর্থনীতির ওভারঅল স্পেসটা যদি দেখেন, ব্যাংকিং সেক্টরে খুব কন্টিনিউড বেসিসে ভিজিবল অ্যাটেনশন আসছে, এনগেজমেন্ট আসছে। কিন্তু ব্যাংকিংয়ের বাইরে যদি আমি যাই, বিনিয়োগ, এসএমই, even exports, other than addressing the unrest on a day-to-day basis, not on a strategic basis, অর্থনীতির বাকি অংশটাই কিন্তু এখনো পলিসি অ্যাটেনশন আসেনি। এটা আমার কাছে একদম ক্লিয়ার। আমি জানি না আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দরা কি বলবেন। এই পলিসি গভর্নেন্স যতক্ষণ ফেরত না নিয়ে আসতে পারবো, ততক্ষণ কনফিডেন্স আসবে না, এবং ম্যাক্রো রিকাভারিও বাধাগ্রস্ত হবে। আর থার্ড কনফিডেন্সের বিষয়টা হলো আমাদের সাথে আমরা, মানে ওয়েদার উই লাইক ইট অর নট, গ্লোবাল রিলেশনস ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, এবং এগেইন ম্যাক্রো রিকাভারির সাথে এটা জড়িত। গ্লোবাল রিলেশনস পারহ্যাপস ইজ ওয়ান এরিয়া ওয়ার দিস ইন্টারিম গভর্নমেন্ট প্রবাবলি would get highest mark. আমরা গতকালেও দেখেছি এটা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হেড কিভাবে 18,000 শ্রমিক যেটা আটকিয়ে গেছিল, উনি এটাকে বের করে নিয়ে আসছে। এর আগে আমি ইউএইর প্রেসিডেন্সিয়াল ক্ষমা সেটা দেখেছি, এবং ইউএনএ যাওয়ার আগে আমরা কিভাবে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এবং বায়োল্যাট্রাল দ্বিপাক্ষিক পার্টনারদেরকে এনগেজ করেছি সেই জায়গাটা। কিন্তু সেই জায়গাটায় একটা জায়গা ভালো কাজ করছে, আমরা অ্যাবাউট $5-6 বিলিয়ন নিউ বা অ্যাডিশনাল কমিটমেন্ট পেয়েছি 5th অগস্টের পরে। ওয়ার্ল্ড ব্যাংক যেমন বলেছে $3.2 বিলিয়ন একাই, কিন্তু এর পুরোটা কিন্তু নতুন না। সো লেটস বি ভেরি ক্লিয়ার, এর মধ্যে কিছু পুরানো অনগোয়িং ডিসকাশনের পার্ট আছে, প্রজেক্ট ফাইন্যান্সিং আছে, বাট ম্যাক্রো রিকাভারির জন্য আমার যে $6-8 বিলিয়ন আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে আগামী 6 মাসের মধ্যে যদি আমি অ্যাড করতে পারি, দেন আমার ফরেন এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন, বিওপি স্টেবিলাইজেশনটা অনেকটা সহজ হয়ে যাবে। তো সেই জায়গাটাতে আমার মনে হয় ভালো কাজ হচ্ছে। উই হোপ কমিটমেন্ট উইল
টার্ন ইনটু অ্যাকচুয়াল অ্যাকশন, মানে এই টাকাটা আসবে। কিন্তু কনফিডেন্সের আরেকটা পার্ট কিন্তু বায়ার্স অ্যান্ড ফরেন ইনভেস্টর্স, সেই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে শ্যাটার্ড কনফিডেন্স আছে। আমি শিওর আমাদের ব্যবসায়িক এখানে যারা আছে সবাই তাদের বায়ার সম্বন্ধে অনেক তারা জানেন। বায়ার্সরা যায়নি এখনো, কিন্তু তাই বলে কনফিডেন্স কিন্তু খুব বা মনের কিন্তু খুব সাহস নাই। কিন্তু এই সাহসটা যদি আনতে না পারি তাহলে হয়তো আস্তে আস্তে যাওয়া শুরু করবে, এবং আমাদের আশেপাশে দুই একটা দেশ এদেরকে নেওয়ার জন্য খুবই চেষ্টা করছে, আপনারা জানেন। এবং ওইটার জন্য কি আমরা রাগ করতে পারি, গালি দিতে পারি? নো, দিস ইজ বিজনেস কম্পিটিশন, চাইবে। কিন্তু আমি যদি ধরে না রাখতে পারি চলে তো যাবে। আর আরেকটা হলো লং টার্মে তো আমি বারবার লোন নিতে পারবো না 6 থেকে 8 বিলিয়ন প্রতি বছর বা 2 বছর। সো এক্সপোর্টস আর এফডিআই এইটা দিয়েই কিন্তু আমাকে আমার ফরেন এক্সচেঞ্জ সাপ্লাইটা, রেমিটেন্স তো আছেই, সেটা ইজ হোল্ডিং, কিন্তু এক্সপোর্টস অ্যান্ড এফডিআই এটা দিয়েই কিন্তু আমাকে ধরে রাখতে হবে। এফডিআই এর ক্ষেত্রে আমার কনফিডেন্স এখন ম্যাক্সিমাম শ্যাটার্ড অবস্থায় আছে। আমরা বিভিন্ন ফরেন ইনভেস্টর্স এবং সেই ইনভেস্টর্স অনেক তাদের পেছনে যে তাদের দেশের সরকার থাকে তাদের সাথে আমাদের গত 1.5-2 মাস প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। গত পরশুদিনও আমরা একটা বসেছিলাম। তারা বাংলাদেশে যে আসতে চায় সেই জায়গাটায় এখন তারা ওয়েট অ্যান্ড সি মোডে চলে গেছে। এই ওয়েট অ্যান্ড সি এটা শেষ হবে, যত তাড়াতাড়ি আমরা এটাকে শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমরা তাদের কনফিডেন্সটা বা তাদের যে এক্সপোর্টস অ্যান্ড এফডিআই এর তাদের যে ভূমিকা সেই জায়গাটা আমরা স্ট্রেংথেন করতে পারবো। কিন্তু সেইখানে আমাদেরকে মানে খুব টার্গেটেড আউটরিচে যেতে হবে। আমি যেটা বললাম, ব্যাংকিংয়ে যেমন খুব টার্গেটেড ওয়েতে আগানো হচ্ছে, ইটস ওয়ার্কিং ওয়েল, হোপফুলি ইট উইল গিভ গুড আউটকাম। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা আমরা এখনো দেখছি না, এই অ্যাটেনশনটা নাই। সেই অ্যাটেনশনটা লাগবে, এবং পার্টিকুলারলি বায়ারদের ক্ষেত্রে এবং ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রে তাদের এই কনফিডেন্সটা বিল্ড করার জন্য খুব টার্গেটেড অ্যাপ্রোচ লাগবে সরকারের পক্ষ থেকে। সুতরাং সেইটাকে আমি বলছি পলিসি গভর্নেন্স। এই পলিসি গভর্নেন্স যদি না আসে পুরোপুরি, এটার একটা অংশে এসেছে, খারাপ পলিসি নেওয়া বন্ধ হয়েছে, কিন্তু খারাপ পলিসি ইজ হাফ অফ দ্য গ্লাস, রেস্ট অফ দ্য গ্লাস স্টিল এমটি। সেটা হলো আমাদেরকে এই এক্সপোর্টের যে বায়ার্স বা কমিউনিটি, ইন্টারন্যাশনাল ট্রেডিং কমিউনিটি আর ফরেন ইনভেস্টর্স, এই জায়গাটায় আমাদের আগে আসতে হবে। এখন ভেরি স্পেসিফিক্যালি সভাপতি মহোদয় আপনি বলেছেন ম্যাক্রোর প্রবলেমগুলো। ম্যাক্রোর সবচেয়ে বড় দুটো প্রবলেম, ইনফ্লেশন, এবং ইনফ্লেশনের একটা অংশ গিয়ে বিজনেসের উপর পড়ছে। সানি ভাইকে হয়তো বলছে যে আমার আমাকে দাম বাড়াতে হবে, আর শামসকে গিয়ে হয়তো বলছে আমাকে অ্যাকোমোডেশন দিতে হবে। এই ইনফ্লেশন যতদিন আমি কন্ট্রোলে না আনতে পারবো, একদিকে ইন্টারেস্ট রেট আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ ইনফ্লেশন বাড়তে থাকলে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে একটা জায়গায়। এখন ইনফ্লেশনের জন্য 3টা বিষয় দরকার ছিল, 2টা বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। থার্ডটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, ইনফ্লেশনটা কমবে, ইন্টারেস্ট রেটও তখন কমে আসবে আপনাদের সুবিধার জন্য। সেই দুটো কি অ্যাড্রেস হয়েছে? দেরিতে হলেও গত বছরের শেষে গিয়ে ইন্টারেস্ট রেটটা বাড়ানো শুরু করেছে। এটা বিজনেসকে হার্ট করছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এমন একটা জায়গায় চলে গেছিল না করে, দেয়ার ওয়াজ নো গুড অপশন। এবং সেই সময় ইন্টারেস্ট রেটটা না বাড়ালে আসলে ইনফ্লেশনটা আরও আউট অফ কন্ট্রোল চলে যেত। বাট দ্য হোপ ইজ ইনফ্লেশনটা কন্ট্রোলে এসে ইন্টারেস্ট রেটটা দ্রুত কমিয়ে নিয়ে আসা হবে। সেটার জায়গায় বাধা হয়ে গেছিল মানি প্রিন্টিং। 60,000 কোটি টাকা প্রিন্ট করা হয়েছে আপনারা জানেন লাস্ট ফিসক্যাল ইয়ারে, উইচ ওয়াজ সুইসাইডাল, আত্মঘাতী ছিল, এটা করা উচিত ছিল না। এবং এটা নিয়ে খুব লুকোচুরি ছিল। এটা অনলি আমরা জানতাম হচ্ছে, কিন্তু এটার ফুল পিকচারটা আমরা পেয়েছি গত 2 মাসে। আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, এটা বন্ধ করা হয়েছে। থার্ড যে জিনিসটা এখনো অ্যাড্রেস করা যায়নি সেটা হলো সাপ্লাই চেইনকে আগের জায়গায় ফিরত নিয়ে আসা। সাপ্লাই কনস্ট্রেইন রয়ে গেছে। সাপ্লাই কনস্ট্রেইন যতদিন থাকবে, বেসিক অর্থনীতির সূত্র আপনার ডিমান্ডের তুলনায় সাপ্লাই আমার কম, দাম বাড়তে থাকবে। সুতরাং এই থার্ড জায়গাটায় নজর দিতে হবে। এই থার্ড জায়গাটা যেটা সাপ্লাই কনস্ট্রেইন, এটা মূলত কিন্তু এমার্জ করেছে আমার যে ইম্পোর্ট কম্প্রেশনে যেতে হয়েছিল ফরেন এক্সচেঞ্জের অভাবে। সেই জায়গাটা আমরা সবাই হোপ করেছিলাম যে এটা 6 মাসের বেশি লাগবে না, লাগতেও না যদি রাইট পলিসি হতো, মানে হোলগুলো যদি সব একযোগে বন্ধ করতো। এদিকে ইম্পোর্ট কম্প্রেশন দিয়ে জেনুইন ব্যবসায়ীদের ইম্পোর্ট ক্যাপাবিলিটি রেস্ট্রিক্ট করে, অন্যদিকে মানি লন্ডারিং কিন্তু ওপেন চলেছে, যার ফলে আনইউজুয়াল ডিমান্ড ফর ডলার সেটা কখনো, বা অ্যাবনর্মাল ডিমান্ড ফর ডলার এটা পড়েনি। এবং এই ইম্পোর্ট কম্প্রেশন এখনো চলছে, যদিও একটা প্রাথমিক পদক্ষেপ কয়েক সপ্তাহ আগে বোধহয় নিয়েছে, যে 14টা আইটেম বাদে বাকিগুলোর ক্যাশ এলসি রিকোয়ারমেন্ট, মার্জিন রিকোয়ারমেন্টটা করছে। কিন্তু আমার কম্প্রেশনটা সম্পূর্ণভাবে ডিকম্প্রেস করতে হবে। সেটা যতক্ষণ আমি না পারবো ততক্ষণ কিন্তু আমার কাউন্টার প্রোডাক্টিভ ইন্টারেস্ট রেট বাড়ানো। একদিকে ইন্টারেস্ট রেট বাড়িয়ে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ইনফ্লেশন কমছে না, তাহলে আমি কিন্তু ডাবল ব্লো নিচ্ছি। সুতরাং এই জায়গাটায় সাপ্লাই
নর্মালাইজ করতে আমাকে ইমিডিয়েটলি নজর দিতে হবে। সাপ্লাই নর্মালাইজ করতে গেলে কী করতে হবে, সেটাই হলো দ্য সেকেন্ড ইস্যু অফ দ্য ইন ম্যাক্রো ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্টের সেই জায়গাটা সুসংহত করা। সেই জায়গায় আমি মনে করি একটা ভালো উদ্যোগ এগেইন গত 1-1.5 মাসে অগাস্টের শেষে এসে বাংলাদেশ ব্যাংক নিয়েছে, যেটা এগেইন খুব নোন একটা ইনস্ট্রুমেন্ট। কেন 2022 সালের শেষে এটা নেয়নি, 23-এর শুরুতে নেয়নি, মিডলে নেয়নি, খুবই রহস্যজনক। মানে ইউ ক্যান অনলি সে যে এটা কাউকে না কাউকে মানে ইমপ্রপার সুবিধা দেওয়ার জন্য, আনফেয়ার সুবিধা দেওয়ার জন্য এটা করেছে। আদারওয়াইজ এই রেসপন্সটা তখন না হওয়ার কোনো কারণই ছিল না। সেটা হলো সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি না করে ইনডিসক্রিমিনেটলি ইন্টার ব্যাংক ডলার এক্সচেঞ্জ সেটাকে এনকারেজ করা। এই জিনিসটা অগস্টের লাস্ট উইক থেকে শুরু হয়েছে। অ্যাজ এ রেজাল্ট আপনাদের বলি, পুরো 2023-24 অর্থ বছরে যে ফিসক্যাল ইয়ার শেষ হলো, অ্যাভারেজ মান্থলি সেলস অফ ডলার ছিল ফ্রম সেন্ট্রাল ব্যাংক $800 মিলিয়ন একটু উপরে। এটা সেপ্টেম্বরে ছিল $22 মিলিয়ন। দরকার হয়নি। খুব এক্সচেঞ্জ রেট কি ড্রপ করেছে, খুব কি রিজার্ভ কি খুব কমে গেছে এর ফলে? কমেনি তো। সো দিস ওয়াজ এ নোন পলিসি রেসপন্স, কিন্তু আগের রেজিম সেটা নেয়নি। খুবই এই কারণেই শ্রীলঙ্কা বের হয়ে গেছে, আমরা বের হতে পারিনি। ব্যবসা এবং ব্যবসায়ী এবং জনগণ এই ইম্পোর্ট কম্প্রেশনের ভার এখনো বয়ে চলছে। এখন এইটা প্রথম উদ্যোগটা ভালো হয়েছে, ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ মার্কেট সেটাকে এনকারেজ করা হচ্ছে রাদার দেন সেলিং সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ। তো সেই কারণে রিজার্ভটা ধরে আমরা আরও বাড়ানো দরকার, কিন্তু যেই জায়গায় আছে তার থেকে ফল করেনি। কিন্তু এই জায়গায় থাকলে হবে না। আমাদের যেটা লাগবে, যেটা আমি একটু আগে বলেছি, আমার রিজার্ভটাকে কমপক্ষে থ্রু দ্য টিউন অফ $6 to 8 বিলিয়ন দিয়ে এটাকে বুস্ট করতে হবে অল্প সময়ের মধ্যে। ওই IMF-এর ওই 4 বিলিয়ন 4 বছরে ওই স্টাইলে আসলে হবে না, ওইটার অন্য ভ্যালু এডিশন আছে, ওটা রিফর্মগুলো আসতেছে। কিন্তু আমার যে ডলার রিজার্ভ বুস্ট করে সরকারকে, সেন্ট্রাল ব্যাংককে একটা শক্তিশালী পজিশনে নিয়ে যাওয়া, তাতে তারা ইম্পোর্ট ওপেন করে দিতে পারে, সাপ্লাই চেইন রিল্যাক্স করতে পারে, নর্মাল জায়গায় আসতে পারে, সেই জায়গায় আমার 6 মাসের মধ্যে $6 থেকে 8 বিলিয়ন লাগবে। সেটাই কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হেড প্রফেসর ইউনুস ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলাপ করেছে, IMF-এর কাছে এডিশনাল $3 বিলিয়ন চেয়েছে, আমেরিকানদের সাথে আলাপ করেছে এবং অন্যান্য আরও কয়েকটা ডেভেলপমেন্ট পার্টনারের সাথে আলাপ করেছে। আমরা 4 থেকে 5 বিলিয়নের মতো কমিটমেন্ট দেখেছি। আমি যেটা দেখছি সেখানে নেট নিউ এডিশন উইল বি ইফ দিস কাম ইন অ্যাবাউট $2 থেকে $2.5 বিলিয়ন। সো এই যে এফোর্টটা, এটা ইন্টারিম গভর্নমেন্টকে একটু বজায় রাখতে হবে, এই চাপটা। এবং প্রফেসর ইউনুসের যে গ্লোবাল স্ট্যান্ডিং রিলেশনস, তার যে অ্যাক্সেস, তার ভিত্তিতে আমার মনে হয় এটা পাওয়া সম্ভব। এই আড়াইকে যদি আমরা $6 বিলিয়ন নিয়ে যেতে পারি মিনিমাম, যেই টাকাটা উইদিন নেক্সট 6 মান্থস আসবে, তখন ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন এক্সচেঞ্জ, ওভারঅল রেজিমটা এটা সেন্ট্রাল ব্যাংক অনেক কমফোর্টেবলি, অনেক স্পেস সহ তারা এটাকে হ্যান্ডেল করতে পারবে। এবং আমরা দেখব যে খুব তাড়াতাড়ি হয়তো ইম্পোর্ট রেস্ট্রিকশনটা আরও কমিয়ে নিয়ে আসবে। এইটা ছাড়া আমরা কিন্তু ওই যে ইনফ্লেশনের জায়গায় হাত দিতে পারবো না। আর এফএক্সের জন্য আরেকটা জিনিস হলো যে আমার যেটা খেয়াল রাখতে হবে, যে আমার অ্যাবনর্মাল ইম্পোর্ট ডিমান্ড যাতে আবার নতুন করে গ্রো না করে। যে এই 5 অগস্টের পরে গভর্নেন্স ফেরত আসতেছে, কিন্তু সুযোগ নিয়ে আবার ট্রেড বেস মানি লন্ডারিং যাতে না বাড়ে, যাতে একদিকে আমি চৌবাচ্চার একটা ফুটো আমি বন্ধ করলাম, আর একটা ফুটো আবার নতুন করে চালু হয়ে গেল, সেই ক্ষেত্রে আমি কিন্তু স্টেবিলিটি আনতে পারবো না। আর এক্সপোর্ট যদি ড্রপ করে তাহলে এই এফোর্ট কমপ্লিটলি ভেস্তে যাবে। সুতরাং যেটা শামস বলছিল, আমি আসার আগে শুনলাম, আমি নিশ্চয়ই হাতেম ভাইরাও বলবেন বা নাসিম ভাইরা, এবং Prano is one of the biggest exporter in non-traditional items, agro processed food. আমরা যদি এক্সপোর্ট ড্রপ করে যায় তাহলে কিন্তু এই সমস্ত এফোর্ট ভেস্তে যাবে। সুতরাং আবার বলছি, ওই এক্সপোর্টের ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের অর্ডার পার্টটাকে ঠিক করতে হবে, আর ইন্টারন্যাশনাল বায়ার্স এবং ট্রেডিং কমিউনিটির সাথে স্পেশাল আউটরিচে যেতে হবে, এবং শুধু প্রাইভেট সেক্টরকে না, সরকারের নেতৃত্বে ওই কনফিডেন্সটা বিল্ড করার জন্য। আর লং টার্মে 5 আগস্টের আগে এবং পরে কিছু রিফর্মস কিন্তু আমাদের আগেও যেভাবে ভ্যালিড ছিল এখনও সেভাবেই ভ্যালিড আছে। ট্যাক্স রিফর্ম, কাস্টমস রিফর্ম, আমার ডাইভার্সিফিকেশনের জন্য স্ট্যান্ডার্ডস আপগ্রেডেশন, আমার নতুন মার্কেট অ্যাক্সেস। আমার কিন্তু আপনি যদি ট্রেডিশনাল আইটেম, ট্রেডিশনাল মার্কেট আমার এক্সপোর্ট বাস্কেটে ধরেন, আমরা তো শুধু RMG 84% জানি, কিন্তু ট্রেডিশনাল আইটেম, ট্রেডিশনাল মার্কেট 98%। সুতরাং 2% যায় নন ট্রেডিশনাল, ইন নন ট্রেডিশনাল প্রোডাক্ট, নন ট্রেডিশনাল মার্কেট। সুতরাং এই নিডগুলো কিন্তু আমার 5 আগস্টের আগে 2022-এ 2015-তে যেভাবে ভ্যালিড ছিল এখনও আছে। সুতরাং সরকারকে
ওই যে আমি যেটা বলেছি, ব্যাংকিং প্রায়োরিটি কোনো সন্দেহ নাই, সেন্ট্রাল ব্যাংককে যে ধরনের ইন্ডিপেন্ডেন্স দিয়েছে সেটা দরকার ছিল, কোনো সন্দেহ নাই, এবং সেগুলোর ফল পাচ্ছি। কিন্তু এর বাইরে অর্থনৈতিক যে চাকাটা যার মাধ্যমে ধরে থাকা হয়, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, এবং সেটারই একটা অংশ হচ্ছে লোয়ার লেভেলে স্মল বিজনেস এবং মাইক্রো এন্টারপ্রেনার, ওই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে নজর নাই। সেখানে একটা হোলিস্টিক স্ট্র্যাটেজি নিয়ে ইমিডিয়েটলি 2 মাস চলে গেছে, ম্যাক্সিমাম আর 1 মাস সময় আছে এই জায়গাটায় এনগেজমেন্ট শুরু করা।